মানুষটাকে বিদায় দিয়ে ছেলে মেয়েদের নিয়ে খালি বাসাটাই ফিরে এসেছি। শেষ বিদায়ের অনুভূতিটা কেমন লাগবে বলুন তো? ওই যে চোখের সামনে দেখা যাচ্ছে এই বিমানটার মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় মানুষটা বসে আছে, ওই শূন্যের মধ্যে উড়ে যাচ্ছে। দূর আকাশে মাইলের পরে মাইল পাড়ি দিয়ে আমাদের ফেলে চলে যাবে তার ঠিক গন্তব্যে। প্রতিদিনের মতো আজকের সকালটা শুরু হলো, কিন্তু আজকের সকালটা একটু ভিন্ন। মনে হচ্ছিল বিদায়ের মুহূর্তটা ধীরে ধীরে খুব কাছে চলে আসতেছে। হ্যাঁ, আজকে আমি আমার প্রিয় মানুষটাকে বিদায় দিব সেই দূর প্রবাসে। বিদায়ের মুহূর্তগুলো যে কত কষ্টের তা ভাষায় প্রকাশ করা খুব কঠিন। আমার ভাগ্যটা যদি আমি নিজে লিখতে পারতাম তাহলে নিজের মনের মতো করে লিখতাম, কিন্তু আমার ভাগ্যটা যে আমার বিধাতা লিখেছে তার উপরে যে আমার কোনো অভিযোগ নেই। প্রবাসীর বউ হওয়া সত্যিই খুব কঠিন। প্রিয় মানুষটা যখন কাছে থাকে, জীবনের প্রতিটা সময় সুখে আনন্দে একদম ভরপুর থাকে, আর সেই মানুষটা যখন অনেক দূরে চলে যায়, জীবনটা একদম রংহীন বর্ণের মতো হয়ে যায়, একদম সাদা কালো, কোনো কিছুতেই শান্তি লাগে না। সবকিছুই যেন অন্ধকার মনে হয়, সবকিছুই সাদা কালো লাগে। হাসি দিতে ইচ্ছে করে না, পেট ভরে খেতেও ইচ্ছে করে না, কোথাও যেতেও ইচ্ছে করে না, ইচ্ছে করে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে খুব ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জানি না ভিডিওটি কেমন লাগবে। যখন যেটা পেরেছি তখন সেটাই ভিডিও করেছি। ভিডিও করার মন মানসিকতা নেই, তারপরও আপনাদের সাথে শেয়ার করব বলে একটু একটু অংশ ভিডিও করে একটা ভিডিও সাজানোর চেষ্টা করেছি আর কি। একজন প্রবাসী যখন দেশে আসে, সুখের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যেহেতু আমার সুখের ভাগিদার হয়েছেন, এখন কষ্টের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। একটু দুঃখের ভাগিদার হন আমাদের সাথে। সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন কয়দিন সুখের কাটবে, আবার কয়দিন দুঃখের কাটবে। সুখের এই কয়দিন পার করেছি, এখন আবার কষ্টের সাগরে হাবুডুবু খেতে হবে। কষ্ট যখন আবার পার করব তখন আবার সুখ আসবে, এটাই মানুষের জীবন। আজকে বিকাল 4:10 আমার হাজবেন্ডের ফ্লাইট ছিল। সে বাসা থেকে 12টা সাড়ে 12টায় বের হয়ে যাবে। আমি একদম সকাল সকাল উঠে খাবার বসিয়ে দিয়েছিলাম। আজকে রান্না করছি ভুনা খিচুড়ি, আর সাথে ছিল গরুর মাংস। খাবারটা চুলায় বসিয়ে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে দিলাম, আর সাথে ড্রয়িং রুমটা গুছিয়ে নিয়েছি। কারণ বাসা থেকে যেহেতু বের হবে, বাসাটা অগোছালো থাকলে দেখতে ভালো লাগবে না বা মাইন্ডও ফ্রেশ থাকবে না। এই সাইডটা আমি গুছিয়ে পুরো বাসা ঝাড়ু দিয়ে এখন আবার রান্না করে চলে আসলাম। একটু ভারী খাবার রান্না করার চেষ্টা করেছি, যেহেতু অনেক দূরে যাবে, অনেক বড় ফ্লাইট। যদিও বিমানে খাবার দেয়, তারপরও সকালে আর রুটির কোনো ঝামেলা করিনি। আমি খিচুড়ি আর গরুর মাংস রান্না করে ফেলেছি। সে গোসল করবে, গোসল করে তারপর একদম ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে বের হয়ে যাবে। আজকের ভিডিওতে হয়তো আপনারা আমার ছটপটে কথাগুলো খুঁজে পাবেন না। নিয়মিত যারা পুষ্প আপুকে দেখেন যেভাবে কথা বলে খুশি মনে হাসি মুখে, হয়তো সেই কথাগুলো আজকের কথার সাথে মিল পাবেন না। যাই হোক, এটা কোনো ব্যাপার না। আবার স্বাভাবিক হয়ে আপনাদের সাথে সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। আপনারা কিন্তু আমার পাশেই থাকবেন। সব সময় যাওয়ার আগ থেকে আমি কেমন জানি অসুস্থ হয়ে যাই, আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। ঠিক এবারও যাওয়ার ঠিক 2-3 দিন আগে আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। আমি ডাক্তারের কাছে যাই, আর ডাক্তার আমাকে অনেকগুলো ওষুধ দিয়েছে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কিছুটা সুস্থ আছি। সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, কারণ আমি সুস্থ থাকলে আমি আমার পরিবারটাকে ভালো রাখতে পারবো। এখানে অনেক প্রবাসীর বউরা আছে যারা আমার ভিডিওগুলো দেখে, অনেকে আমাকে কমেন্ট করে, আবার অনেকে চুপি চুপি দেখে। আমার আজকের কথাগুলো, আমার আজকের কষ্টগুলো তারা কিন্তু ঠিক অনুভব করতে পারবে। আমার কথাগুলো কিন্তু তাদের জীবনের সাথে একদমই মিল, আমার কষ্টটাও তাদের সাথে একদমই মিল। সে যখন দেশে থাকে নিজেকে তখন মুরগির তলের ছাওয়ার মতো মনে হয়। মুরগির তলের ছাও কেন বলেছি জানেন? মুরগি দেখেছেন কিভাবে তার বাচ্চাগুলোকে দুইটা ডানার মধ্যে আগলে ধরে রাখে? সে দেশে থাকলে আমারও ঠিক ওরকমই মনে হয়। কোনো বিপদ আপদ নেই, কোনো কষ্ট নেই, মানে ঘরের ভিতরে থাকো, খাও দাও, সুখের সময় কাটাও। আর যখন বিদেশ চলে যায় তখন মনে হয় এই এদিক থেকে বিপদ আসলো, ওই দিক থেকে বিপদ আসলো, কোন সময় কি হয় না হয় সব কিছুর দায়িত্ব আমার ঘাড়ে থাকে। অসুস্থতার জন্য আর মন খারাপের জন্য আমার গাছগুলোর একদমই যত্ন নিতে পারিনি। রুমের ভিতরে যে গাছগুলো আছে সেগুলো দেখলাম পানির একদম নেই, গোড়াগুলো শুকিয়ে গেছে। আর বারান্দার গাছগুলো গিয়ে দেখি একদম কেমন ঝুলে ঝুলে আছে। আমি রুমের ভিতরে যে গাছগুলো ছিল
সেগুলোর পানিটা চেঞ্জ করে বারান্দার যে গাছগুলো আছে সেগুলোকে গোসল করিয়ে দিচ্ছি। গাছগুলো দেখে মনে হচ্ছিল ওদেরও আমার মতো মন খারাপ, আমার মনটা যেমন একদম নুয়ে আছে। ওদের ফুলগুলো দেখুন কিভাবে একদম ঝুলে ঝুলে আছে। যতই সময় যাচ্ছিল বারবার শুধু মনে হচ্ছিল এই বিদায়ের সময়টা চলে আসতেছে, এখনই মনে হয় বিদায় দিতে হবে। সময়কে তো আর আটকানো যাবে না, সময় কিন্তু সময়ের গতিতে চলতেই থাকবে। তারপর আর কি সকালের নাস্তা সবাই মিলে করে নিয়েছি। এই যে দেখুন আমার হাজবেন্ড আমার জন্য ওষুধ নিয়ে বসেছে, আমার দায়িত্বশীল মানুষ। আমার এটা কি সমস্যা জানি না, আমার সাথে কার কার মিল আছে। ডাক্তার দেখাই ঠিকই, ওষুধ খেতে একদমই মনে থাকে না। সে যতদিন দেশে ছিল ততদিন প্রতিবেলা মনে করে ওষুধ খাইয়ে দিয়েছে, এখন যাওয়ার পর প্রতিবেলা আবার নিজেই মনে করে দেয় তুমি ওষুধ খেয়েছো কিনা। আসলে এটাই মনে হয় ভালোবাসা, দূরে থেকেও সেই কাছে থাকার দায়িত্বটা পালন করা। আমাকে ওষুধ খাইয়ে দিয়েছিল আর আয়েশা মনি দেখুন পাশে শুয়ে তার কান্নাকাটি শুরু হয়ে গেছে। ওর কিন্তু প্রচন্ড মন খারাপ। বাচ্চা মানুষ, মেয়েরা কিন্তু বাবাকে অনেক বেশি ভালোবাসে, সারাক্ষণ কাছে কাছে শুধু বাবা তুমি আমাকে ফেলে যেও না, তোমাকে ছাড়া আমার অনেক বেশি কষ্ট হয়, তুমি গেলে আমি কার সাথে ঘুমাবো, কে আমাকে খাবার খাইয়ে দিবে, কে আমাকে ভালোবাসবে, কে আমাকে গোসল করিয়ে দিবে। ছোট্ট আয়েশা তো বুঝে না বিদেশ কি, বিদেশ অনেক দূর সেটা জানে। বিদেশ মানে বাবা মোবাইলের ভিতরে চলে যায়, মোবাইলে বাবার সাথে কথা বলতে হয়, বাবাকে কাছে পাওয়া যায় না। বাসার যে কি অবস্থা, একদিকে আমি চুপি চুপি কান্না করি, একদিকে আমার মেয়ে কান্না করে, অন্যদিকে ছেলেরা কান্না করে, কান্নার বন্যা এই আর কি। এবার কিন্তু অন্যবারের তুলনায় কমই কান্না করেছি। অন্যবার এক একজন কান্না করে এক একটা পুকুর তৈরি করতাম, আর সেই পুকুর মিলে কিন্তু একটা নদী তৈরি হয়ে যেত। অবশেষে চলে এলো সেই বিদায়ের মুহূর্তটা, বিদায় জানানো। আসলে এই মুহূর্তটা যে আমি কিভাবে ক্যামেরা বন্দি করব, এই কষ্টের মুহূর্তটা যে কিভাবে ভিডিও করব, আমি যখন ক্যামেরাটা চালু করতে যাই তখনই দেখি কষ্টের মুহূর্ত শেষ বা বিদায়ের মুহূর্ত শেষ হয়ে যায়। জানি না এই মুহূর্তে কারা এভাবে ভিডিওগুলো এত সুন্দর করে করতে পারে। কান্না করব না ভিডিও করব, তারপরও চেষ্টা করেছি অল্প একটু একটু করে একটা ভিডিও তৈরি করার। এবার কান্না কেন কম হয়েছে জানেন, আমি যদি কান্না করি আমার বাচ্চাগুলো বেশি কান্না করবে। আবার আয়েশা মনিকে তার বাবা সান্ত্বনা দিয়ে গেছে আমি তোমার সাথে আবার 2 মাস পরে এসে দেখা করব, 2 মাসের ভিতরে বাবা চলে আসবো তোমার পছন্দের সব জিনিস নিয়ে। সেজন্য কিন্তু সে মনটা কম খারাপ করেছে যে বাবা আবার চলে আসবে। 2 মাস হোক, 2 দিন হোক, আর 2 বছর হোক, দূরত্ব দূরত্বই। 2 ঘন্টার জন্য প্রিয় মানুষটা দূরে থাকলে কেমন যেন অস্থির অস্থির লাগে, ফাঁকা ফাঁকা লাগে। আর সেটা তো 2 মাস 3 মাস। আল্লাহ যখন আবার কপালে রাখে ইনশাল্লাহ আবার আমাদের মাঝে ফিরে আসবে। আল্লাহ আমার স্বামীকে সবসময় ভালো রাখুক, সে যতদিন ভালো থাকবে আমরা ততদিন ভালো থাকবো, সে যতদিন আমার পাশে থাকবে আমার জীবনটা ততদিনই রঙিন থাকবে। সে যখন থেকে আমার পাশে থাকবে না আমার জীবনটা একদমই সাদা কালো হয়ে যাবে। সবাই আমার হাজবেন্ডের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার ছোট্ট পরিবারটার জন্য অনেক দোয়া করবেন। আমি আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া করি, যারা প্রবাসী ভাইরা আছেন সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া। সবাই যার যার পরিবারের কাছে সুস্থ সবল ও সুন্দর মতো ফিরে আসুন। শেষ বিদায়ের অনুভূতিটা কেমন লাগবে বলুন তো। ওই যে চোখের সামনে দেখা যাচ্ছে এই বিমানটার মধ্যে আমাদের সবচেয়ে প্রিয় মানুষটা বসে আছে, ওই শূন্যের মধ্যে উড়ে যাচ্ছে দূর আকাশে, মাইলের পরে মাইল পাড়ি দিয়ে আমাদের ফেলে চলে যাবে তার ঠিক গন্তব্যে। প্রিয় মানুষটাকে বিদায় দিয়ে ছেলে মেয়েদের নিয়ে খালি বাসাটাই ফিরে এসেছি। আর এই যে আমার ছেলে মেয়েরা নামাজে দাঁড়িয়ে গেছে, তার বাবার জন্য দোয়া করছে। আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।